ড্রামার শুরুতে আমাদের ফ্যামিলির ইয়ানকে দেখি যেহেতু বিয়ে থেকে পালাচ্ছিল। আসলে ও এই বিয়েটা করতে চায় না কারণ ও অন্য কাউকে ভালোবাসে, যার নাম ছিল লিন। ও তো লিনকে কল দিয়ে যাচ্ছিল, কিন্তু ও তোর কল ধরছিলই না। আসলে লিন ওকে বলেছিল যে আজকেও বিয়েতে এসে সবার সামনে বলবে যে ওকে ভালোবাসে আর আজকে ওকে বিয়ে করবে, কিন্তু ও তো এখনো আসেনি আর কলটাও ধরছিল না, যেটা দেখে ও তোকে সব জায়গায় খুঁজছিল। অন্যদিকে আমরা লিনকে দেখি ও তো জিয়া নামের একটা মেয়ের সাথে রোমান্স করছিল। তখন জিওকে বলছিল দেখো এভাবে চলতে থাকলে একদিন না একদিন ইয়ান তো সব সত্যিটা জেনেই ফেলবে। ও বলে জানুক, তাছাড়া ওর তো অন্য কারোর সাথে বিয়ে হতেই যাচ্ছে। এখন আমার রাস্তা ক্লিয়ার আর তোমার সাথে লুকিয়ে লুকিয়ে সময় কাটানো লাগবে না। এখন আমরাও এগোতে পারবো। এইসব কথা বাইরে থেকে ইয়ানও শুনে ফেলে। ওর তো বিশ্বাসই হচ্ছিল না এসব কথা। ও বলছিল যাকে আমি এত ভালোবাসি, যার জন্য আমি সব ছেড়ে পর্যন্ত যেতে রাজি হয়েছিলাম, সে আমাকে এমন ভাবে ঠকালো। ও তো এখানে দাঁড়িয়েই ছিল, তখন গার্ডরা ওকে ধরে ফেলে। আর রিয়ানো এবার আর এখান থেকে পালিয়ে যায় না, ও এই বিয়েটা করে ফেলে। ও বলছিল এখন আমি লিনের উপরে প্রতিশোধ নিব, যেভাবে ও আমাকে ঠকিয়েছে আমি যা যা ওকে দিয়েছি সবকিছু ফেরত নিব। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি ও তো বিয়ে করে হাজবেন্ডের বাসায় আসে, যেখানে আমরা ওর হাজবেন্ডকে দেখি যেহেতু পুরোপুরি প্যারালাইজ আর ও ওখান ঘুমায়। ওর নাম তো ছিল হান। তখন ওখানে লিন আসে। আসলে হান ছিল লিনের আঙ্কেল, যাকে দেখে জেনি বলছিল তুমি এখানে কি করছো, দেখো এখান থেকে চলে যাও, এখন আমার বিয়ে হয়ে গেছে। লিন বলে তুমি এসব কি বলছো, দেখো তুমি আমার আঙ্কেলকে বিয়ে করেছো যে এখন পর্যন্ত ঘুমায়, আর কখনো জ্ঞান ফিরবে কিনা তাও বলা যায় না। এজন্য আমি চাই না যে তোমার ওয়েডিং নাইটটা নষ্ট হোক। এগুলো বলে ও তো ওর সাথে জোর করতে থাকে, যেটা দেখে ও তো ওকে একটা ধাক্কা মারে। কিন্তু তারপর ওকে বুঝায় আর বলে দেখো আমার আঙ্কেল মারা যাওয়ার পর সবকিছু তোমার হবে, আর তারপর আমরা দুইজন মিলে এই সবকিছু ভোগ করব। এইগুলো বলে ও তো আবারও ওর সাথে জোরাজুরি করতে থাকে। ইয়ান তো একা ওর সাথে পেরে উঠছিল না। ও বলছিল দেখো হান যদি এসব জানতে পারে ও কিন্তু তোমাকে ছাড়বে না। লিন বলে উনি এসব কিছু কিভাবে জানবে, উনি তো এখনো কোমায়। কিন্তু তখনই হঠাৎ হান চোখ খুলে, সেটা দেখে লিন তো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এটা দেখে ইয়ান তো ওখানে সবাইকে ডাকে, কিন্তু একটা মেয়ে ঢুকে বলে আসলে এটা প্রথমবার না, এর আগেও উনি এমন ভাবে চোখ খুলেছিল। আসলে উনি এভাবেই থাকে, এছাড়া উনি কিছু কন্ট্রোল করতে পারে না। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। ইয়ান এসব শুনে মনে মনে বলছিল যে করেই হোক আমি হানকে ঠিক করবই, কারণ ওর ঠিক হওয়াটা আমার জন্য খুবই জরুরি। তো পরের দিন সকালে দেখি যেখানে হানের মা ওকে একটা গিফট দেয় আর বলে আমি চাই তুমি খুব জলদি আমাদেরকে একটা গ্র্যান্ডচাইল্ড উপহার দাও। এটা শুনে মিস্টার লু তো না করে দেয়। উনি বলছিল মম, হান এখনো ঘুমায় আর ও এই সময় বাচ্চা কিভাবে নিবে। আসলে এই ছিল হানের বড় ভাই, আর উনি আর ওনার ওয়াইফ কিছুতেই চায় না যে হানের ছেলে মেয়ে পৃথিবীতে আসুক আর ওরাই এই সব সম্পত্তি পাক, যেটা তো ওর মাও বুঝতে পারে। উনি তখন ইয়ানকে বলে তুমি যদি আমাকে একটা গ্র্যান্ডচাইল্ড উপহার দাও তাহলে তুমি অনেক গিফট হবে, তাছাড়া তোমার বাবার বেস্ট হসপিটালে চিকিৎসাও হবে। এটা শুনে ও বলে ঠিক আছে আমি এই বিষয়টা ভেবে দেখবো। এটা শুনে মিস্টার লু তো রেগে যায়। এরপর দেখি জেনি তো ঘুমাতে যায়, তখনও হানকে আজকে সব কথা বলছিল। কিছুক্ষণ পর দেখি ও যখন ঘুমিয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে হান তো ওর সব কথাই শুনতে পায়। আর তাছাড়া আজকের হাতের ফিঙ্গারটাও নড়তে দেখি। তো পরের দিন সকালে দেখি ও যখন নিচে আসে তখনও লিনকে ওখানে দেখতে পাই, যাকে দেখে ও বলছিল তুমি এখানে কি করছো, কিন্তু লিন তো ওর উপরে খুবই রেগেছিল। ও বলছিল আমার সাথে রিলেশনে থাকার সময় আমাকে তো একটা টাচও করতে দাওনি, আর এখন নাকি তুমি আঙ্কেলের সাথে বেবি নেওয়ারও প্ল্যান করছো। ইয়ান বলে হ্যাঁ, কারণ এখন আমি মেরিড, তাই যা খুশি আমি আমার হাজবেন্ডের সাথে করব, তুমি এখানে কথা বলার কে। এইগুলো শুনে ও বলে তুমি তো জানো এখন আঙ্কেলের কি অবস্থা। তো ঠিক আছে তুমি আমার সাথে ওসব করো, আমি তোমাকে একটা বেবি দিব। এসব বলার পর ও তোর কাছে আসতে থাকে, যেটা দেখে ইয়ান এবার ওকে একটা থাপ্পড় মারে আর বলে অনেক হয়েছে, ওই দিন তুমি আমার সাথে খারাপ করার চেষ্টা করেছো, দেখো এখন আমি তোমার আর গার্লফ্রেন্ড হই না, আন্টি হই, তাই আমার সাথে ভালোভাবে কথা বলো। লিন তো এটা শুনে রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর দেখি ইয়ান তো হানের অনেক টেক কেয়ার করছিল আর বেবি নেওয়ারও চেষ্টা করছিল। এভাবেই 3 মাস চলে যায়। একদিন দেখি হান তো একদমই সুস্থ হয়ে ওঠে, তখন জেনি গোসল করে বের হয়। ও তো হানকে এমন দেখে একটা চিৎকার দিয়ে ওঠে। হান বলে
তুমি কে? তো কিছুক্ষণ পর দেখি সবাই তো ওর কাছে আসে। ডক্টর তো ওর এমন অবস্থা দেখে অবাক, কারণ উনি কখনোই ভাবেনি সিহান এত তাড়াতাড়ি ঠিক হয়ে উঠবে। এদিকে ওর মা তো খুশিতে অজ্ঞান হয়ে যায়। এই জন্য তো ওনাকে সবাই মিলে হসপিটাল নিয়ে যায়। এদিকে হান আবারও মেয়েটকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটাকে। তখন মেয়েট বলে এর সাথেই আপনার বিয়ে হয়েছে, এ আপনার ওয়াইফ। যেটা শুনে ও তো অবাক, ও বলছিল আমার ওয়াইফ আর আমি নিজেই জানি না। এরপরও ইয়ানকে বলে দেখো আমার অমতে এই বিয়েটা হয়েছে, তাই এটা ইলিগাল। আরও ইয়ানকে এখান থেকে চলে যেতে বলে। যেটা দেখে ও বলছিল এতদিন ধরে আমি আর খেয়াল রেখে একে সুস্থ করে তুলেছি, এখন ও আমাকে বাসা থেকে চলে যেতে বলছে, এটা তো কখনই সম্ভব না। আমি এখান থেকে কিছুতেই যাব না। তো পরের দিন দেখি হান যখন খাবার খাচ্ছিল তখন ইয়ান ওর কাছে আসে আর ওর সাথে পরিচয় হয়েছিল, কিন্তু ওকে আটকায় আর বলে দেখো পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। আর আমার মনে হয় তুমি এখন প্রেগনেন্ট, তাই এটা ভেবো না যে আমি তোমাকে বাচ্চার জন্য এখানে রেখে দিব। তুমি অ্যাবর্শন করে নাও। ইয়ান বলে ফালতু কথা বন্ধ করো, কে বলেছে আমি প্রেগনেন্ট? হান বলে তুমি আমার নাম ধরে রাখছো। ও বলে হ্যাঁ, তাহলে কি হাজবেন্ড বলে রাখবো? এটা শুনে ও বলে আমি তোমাকে ডিভোর্স দিব। ইয়ান বলে ঠিক আছে পাঠিয়ে দিও, আর ও ওখান থেকে চলে যায়। এরপর যখন ও হসপিটাল চেক আপ করাতে যায় তখন ও জানতে পারে যে ও সত্যি সত্যি প্রেগনেন্ট। ওর তখন হানের কথা মনে পড়ে যায়, যেখানে ও বলেছিল যে তুমি অ্যাবর্শন মেডিকেল দিয়ে করাবে নাকি ন্যাচারাল ভাবে করাবে। রাতে দেখি ও যখন বাসায় আসে তখন ও দেখে হান সোফার উপরে ঘুমিয়ে আছে। এটা দেখে ও তো ওকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেয়। তখন ওর হাতে একটা ফটো দেখতে পাই, যেটা দেখে ও বলছিল এটাই হয়তো ওর প্রথম ভালোবাসা। কিন্তু তখনই হান ঘুম থেকে উঠে পড়ে। ও তো ওই ছবিটা ওর হাতে দেখে অনেক রেগে যায়। ও বলছিল তোমার সাহস হয় কিভাবে আমার পারমিশন ছাড়া আমার জিনিসে হাত দেওয়ার? ইয়ান বলে সরি, ভুল করে হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। কিন্তু ও তোকে মাফ করে না। ও বলছিল তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, তাই পানিশমেন্ট তো তোমাকে পেতেই হবে। এগুলো বলে ও তাকে একটা রুমের ভিতরে লক করে দেয়। ইয়ান তো কিছুই বুঝতে পারছিল না যে ওই ছবিটা ধরে কি এমন ভুল করলো। তো কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে দেয়। ইয়ান তো ভয়ে একদমই অসুস্থ হয়ে পড়ে। যেটা দেখে উনি তো হানির উপরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। উনি বলছিল আমি ইয়ানের সাথে তোমাকে বিয়ে দিয়েছি, তাই তুমি যতই চেষ্টা করো না কেন এই বিয়েটা ভাঙতে পারবে না। তো পরের দিন দেখি ইয়ান তো হানের কাছে যাই ডিভোর্স নিয়ে কথা বলছিল। ও বলছিল দেখো যত দ্রুত সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করো, কারণ আমি তোমার মতো একটা ছেলের সাথে কিছুতেই থাকতে পারবো না যে আমাকে মারতে চায়। হান এগুলো শুনে বলে তুমি যা অন্যায় করেছো তার এখন পর্যন্ত পানিশমেন্ট পাওনি, আর তুমি এইমাত্র কি বললে যে তোমার আমার সাথে বিয়ে হওয়াটাই তোমার জন্য বড় পানিশমেন্ট? ঠিক আছে, তাহলে তো আমি তোমাকে কখনোই ডিভোর্স দিব না। সারা জীবন এই পানিশমেন্ট সাথে নিয়ে তোমাকে বাঁচতে হবে। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। এদিকে ইয়ান তো হসপিটালে যায় বেবির অপারেশন করানোর জন্য, কিন্তু ডক্টর ওকে বলে দেখেন আপনি টুইন বেবির সাথে প্রেগনেন্ট, তাই এখন যদি অ্যাবর্শন করান এর পরের বার আপনার প্রেগনেন্ট হওয়ার চান্স 0% থাকতে পারে, তাই যা করবেন ভেবে চিন্তে করবেন। এগুলো শুনে ও তো অ্যাবর্শন না করেই ওখান থেকে বের হয়ে যায়। ও বলছিল এখন আমি কি করব? যখন হান এটা জানতে পারবে ও তো আমাকে শিশি করে ফেলবে। এরপর দেখি ও তো জানতে পারে ওর বাবা মারা গেছে। এটা শুনে ও তাড়াতাড়ি ওর বাসায় যায়, যেখানে বসে ও তো অনেক কান্না করে। তো কিছুক্ষণ পর ও যখন বাড়িতে আসে ও দেখে বাড়িতে পার্টি হচ্ছে। এটা দেখে ও তো কিছু বুঝতেই পারছিল না যে কি নিয়ে পার্টি হচ্ছে। তখন ও হানকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে? ও বলে লিলির আজকে বার্থডে, তাই আমরা ওর বার্থডে সেলিব্রেট করছি। তখন লিলি ওর কাছে যাই আর বলে যতই তুমি ওর ওয়াইফ হও না কেন একদিন ও তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। ইয়ান বলে তুমি একটু বেশি স্বপ্ন দেখে বসে আছো, এটা জীবনে সম্ভব না। যেটা শুনে ও তো রেগে যায় আর ইয়ানকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এগুলো শুনে ও তো রেগে যায় আর একটা ওয়াইনের বোতল ভেঙে ওকে ভয় দেখাতে শুরু করে। ও বলছিল যদি আরেকবার আমার নামে উল্টোপাল্টা কথা বলো তাহলে তোমাকে আমি এখানেই শেষ করে দিব। দেখো তুমি আর হান যা খুশি তাই করো, এতে আমার কিছু যায় আসে না, প্লিজ তোমরা আমার লাইফে ঢুকো না। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। তখন নীলি হানের কাছে আসে আর বলে যে ইয়ান আমাকে এত কিছু বললো আর তুমি ওকে কিছু বললে না। ও বলে দেখো ও আমার ওয়াইফাই আর আমি এখানে শুরু থেকে ছিলাম যে তুমি ওর সাথে কি কি করেছো। তাছাড়া আজকে ওর বাবা মারা গেছে আর একটা কথা শুধুমাত্র আমি ওকে ভুলি করতে পারবো,
তাছাড়া আর কেউ পারবে না। প্রথমবার তাই তোমাকে মাফ করলাম, কিন্তু এর পরের বার কিন্তু করব না। এগুলা বলে ও তো ওখান থেকে চলে যায়। যেটা শুনে লির তো খুবই রাগ ওঠে। এদিকে ইয়ানকে দেখি ও তো কান্না করছিল, তখন ওর কাছে হান আসে। ও বলছিল, জানো তুমি আজকে যে ওয়াইনটা ভেঙেছো ওটার মূল্য কত? ও বলে কত? আন বলে 5 মিলিয়ন। এটা শুনে ইয়ান বলে, তার মানে এখন আমাকে ওই টাকা ফেরত দিতে হবে? ও বলে, প্রথমবার তো তাই তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এর পরের বার তুমি যদি এমন কাজ করো তাহলে তোমাকে ওটা রিপে করতে হবে। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে মেয়েটকে বলে যায় ইয়ানের পছন্দের খাবার বানাতে। পরের দিন দেখি ওর বাবার অ্যাসিস্ট্যান্ট ওর কাছে আসে। ইয়ান বলছিল ওনার এত প্রপার্টি ছিল, এগুলো দিয়ে তো উনি ভালোভাবে ওনার চিকিৎসা করাতে পারতো, তারপরে উনি এমনটা কেন করেছে? অ্যাসিস্ট্যান্ট বলে, আসলে উনি এগুলো আপনার ফিউচারের জন্য রেখে গেছে, তাছাড়া কোম্পানিটাও আপনার জন্য লিখে গেছে, কিন্তু একটা সমস্যা আছে, কিছুদিনের মধ্যেই কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে যাবে যদি 5 মিলিয়ন টাকা আপনি ঋণ পরিশোধ না করতে পারেন। এটা শুনে ও তো অবাক। এদিকে হানকে দেখি ও তখন হাঁটার প্র্যাকটিস করছিল, তখন ওর কাছে অ্যাসিস্ট্যান্ট আসে আর রিয়ানের কথা বলে। যেটা শুনে ও অ্যাসিস্ট্যান্টকে 5 মিলিয়ন টাকা রেডি করতে বলে। ও বলছিল যখন ও আমার কাছে এসে টাকা চাইবে তখনই আমি ওকে টাকা দিব। তো কিছুক্ষণ পর দেখি ইয়ান যখন বাসায় আসে তখন হানুকে ওর কাছে রাখি। এরপর ও ওর হাত শুকিয়ে বলছিল, তুই বাড়ি থেকে ড্রিঙ্ক করেছ? আর ও তোকে জোর করে ওর কোলের উপরে বসায়। তখন ইয়ান বলছিল, বাকি সবাই ড্রিঙ্ক করছিল, এই জন্যই আমার থেকে এমন স্মেল আসছে, আমি করিনি। হান তখন রেগে ওই ড্রেসটা ছিঁড়ে ফেলে। ও বলছিল, আমার এই ড্রেসটা মোটেও পছন্দ হয়নি, আসলে এই ড্রেসটা ইয়ানকর বাবার অ্যাসিস্ট্যান্ট দিয়েছিল। ইয়ান তো এটা দেখে অবাক আর ও রাগ করে ওখান থেকে চলে যায়। তো পরের দিন দেখি ওর অ্যাসিস্ট্যান্ট তো ওকে কিছু বিজনেস পার্টনারের লিস্ট পাঠায় যাদের থেকে ও ঋণ নিয়ে পরিশোধ করতে পারে। প্রথমেই তো ও হানের নাম দেখে, সেটা দেখে ও বলছিল আমি জীবনে ওর কাছে যাব না। এরপরও লিস্টে থাকা বাকি সবাইকে কল দেয়, কিন্তু কেউ তো ওর কলই উঠায় না, আর ধরলে কেউ ওর কথায় রাজি হয় না। যেটা দেখে ও তো খুবই আপসেট হয়। ও বলছিল, এখন আমি কি করব, আর তো বেশি সময় নেই আমার কাছে। তখন দূর থেকে আমরা হানকে দেখতে পাই, সে তো এসব কিছু দেখছিল। ওরও তো খুবই খারাপ লাগছিল, কিন্তু ওর ইয়ানের উপরে রাগও হচ্ছিল যে ও সবার কাছে গেল, আমার কাছে কেন আসলো না। তো সিন এখানেই কাটায়। পরের দিন দেখি ইয়ানের কাছে একটা আননোন জিমেল থেকে মেইল আসে যে ওর প্রজেক্টে সে ইনভেস্ট করতে চায়। ইয়ানে তো প্রথম ওই লোকটাকে ভুয়া মনে হয়েছিল, কিন্তু পরে ওই লোকটা ওর থেকে অ্যাকাউন্ট নাম্বার চায়, ইয়ানও দেয়। তখনই ওই লোকটা ওকে 5 মিলিয়ন টাকা পাঠিয়ে দেয়, যেটা দেখে ইয়ান তো এবার ওনাকে বিশ্বাস করছিল। এরপর ওরা দেখা করার প্ল্যান করে। ইয়ান তো খুবই খুশি হয় যে ফাইনালি ওর প্রবলেম সলভ হচ্ছে। এরপর দেখি ও তো রেডি হয়ে ওই লোকটার সাথে দেখা করতে যাচ্ছিল, তখন হানুকে আটকায় আর বলে, তুমি কোথায় যাচ্ছ? কিন্তু ইয়ান তোকে মিথ্যা বলে যে একটা কাজের জন্য বাইরে যাচ্ছি। এটা শুনে ও বলে, মিথ্যা বলার পর আবার ধরা পড়ে যেও না। ইয়ানও তো ওর কথা শুনে কিছুই বুঝতে পারে না আর ও ওখান থেকে চলে যায়। এরপর দেখি ও যখন ওই লোকটাকে দেখে ও তো একদমই অবাক হয়ে যায়, কারণ ওই লোকটা হানি ছিল। ও বলছিল, তুমি এখানে কি করছো? হান বলে, আমি বলেছিলাম না আমাকে মিথ্যা বলো না, ধরা পড়ে যাবে। ও বলে, আমি তোমাকে কিছু বলিনি, সত্যি আমি এখানে কাজের জন্য এসেছি, কিন্তু আমি জানতামই না যে ওই লোকটা তুমি ছিলে। এরপরও তো ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হানুকে আটকায় আর আমরা দেখি ও তো এখন একা একা উঠে দাঁড়াতেও পারে, মানে ও তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আয়ন তখন ওকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু ও বলছিল আমি ড্রিঙ্ক করতে পারবো না। আর বলে, আমি যেটা বলছি তোমাকে ওটাই করতে হবে, মানে তোমাকে যে কেউ ডাকবে আর তুমি চলে আসবে। দেখো যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে তো তোমার সাথে এখন এগুলোই করতো। এগুলো বলে ও তোকে ফোর্সলি কিস করে আর নাইট স্পেন্ড করে। তো সিন এখানেই কাটায় আর আমরা পরের দিন দেখি ও তো ওদের কাল রাতের কথা মনে করে অনেক ক্লাস করছিল, কিন্তু তখন ওখানে জিয়া এসে কিছু রিপোর্ট নিয়ে, মানে ও এখানে কিন্তু তখন ওখানে জিয়া আসে কিছু রিপোর্ট নিয়ে, মানে ও এখানে জেনে যায় যে ইয়ান প্রেগনেন্ট। বা জিয়া এখানে ওকে উল্টোপাল্টা বুঝেছিল যে ওর তোমার বিয়ের আগে লিনের সাথে সম্পর্ক ছিল, হয়তো এটা ওরই বাচ্চা হবে। আমার তো মনে হয় ওরা প্ল্যান করে এগুলো করছে যাতে এই বাচ্চা দিয়ে ওরা তোমাকে সরিয়ে এই সব সম্পত্তি ভোগ করতে পারে। আর তো এইসব শুনে খুবই রাগ উঠে। ও বলছিল যে ইয়ান লিনের বাচ্চা নিয়ে প্রেগনেন্ট আর এতদিন যাবৎ ও আমাকে ঠকিয়ে এসেছে,
এরপরও অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে বলে ইয়ানকে হসপিটাল নিয়ে যাও অ্যাবর্শন করানোর জন্য। এদিকে ইয়ানকে দেখি ওকে তো জোর করে হসপিটালে আনে। তখন ওর কাছে হান আসে, যাকে দেখে ও তোর পায়ে পড়ে যাতে ও এমনটা না করে, কিন্তু হান তো ওর কোনো কথা শুনে না আর ওখান থেকে চলে যায়। এরপর দেখি ও তো লিনকে ধরে আনে। ও বলছিল এখন আর তোমার বাচ্চা পৃথিবীতে আসবে না, আমি ওই ব্যবস্থা করতে আছি। এগুলো শুনে লিন তো কিছুই বুঝতে পারছিল না। ও বলছিল বাচ্চা তুমি সব কি বলছো, নিশ্চয় ইয়ান আমাকে ফাঁসিয়েছে, আমাদের মধ্যে তো কখনো এমন কিছু হয়নি, ও তো আমাকে কখনোই নিজেকে টাচ করতে দেয়নি। কিন্তু হান তো ওর কোনো কথাই বিশ্বাস করে না। ও বলছিল নাটক বন্ধ করো, আমি সবকিছুই জানি তোমাদের ব্যাপারে। লিন বলে প্লিজ আঙ্কেল আমার কথা বিশ্বাস করো। তখনই ওখানে ডক্টর আসে আর হানকে বলে অ্যাবর্শন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। যেটা শুনে হান তো খুবই খুশি হয় আর লিনকে বলে এখন আর তুমি আমার ওয়াইফের ধারে কাছেও আসবে না। এদিকে আমরা ইয়ানকে দেখি, ও তো একদমই সুস্থ ছিল। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, আসলে যখন ওর অ্যাবর্শন হচ্ছিল তখন ও ডক্টরের হাত পা ধরে অনেক কান্না করছিল, যাতে উনি এমনটা না করে, কারণ ওর বাচ্চারা ছাড়া ওর আর এই পৃথিবীতে কেউ নেই। এখন যদি ওদেরও কিছু হয় তাহলে ও মারা যাবে। ডক্টর তখন ওর মুখের দিকে তাকিয়ে ওর অ্যাবর্শন করে না, কিন্তু উনি হানকে মিথ্যা বলেছে। তো সিন আবারও প্রেজেন্টে আসে। ইয়ানকে দেখি ও তো একটা পার্টিতে যায়। যখন ও পার্টি থেকে ফিরছিল তখন ওকে কেউ কিডন্যাপ করে নেয়। এদিকে হান যখন বাসায় আসে ও তো ইয়ানকে খুঁজছিল। তখন মিট বলে ম্যাডাম তো পার্টিতে গেছে কিন্তু এখন পর্যন্ত বাসায় আসেনি। যেটা শুনে ও তো চিন্তায় পড়ে যায়, কারণ রাত অনেক হয়েছে। অন্যদিকে ওই কিডন্যাপারটা তো ইয়ানের গলা চেপে ধরে। উনি ওকে জিজ্ঞাসা করছিল যে ওই লকারের ডকুমেন্টগুলো কই। ও বলছিল আমি তো নিজেই ওই লকারের পাসওয়ার্ড জানি না, বাবা আমাকে এই ব্যাপারে কিচ্ছু বলে যায়নি। কিন্তু লোকটা তো ওর কোনো কথাই বিশ্বাস করে না। উনি তোকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে হান কিছু বডিগার্ড নিয়ে আসে। যখন ওর গলায় আঘাতের চিহ্ন দেখতে পায় ও তো খুবই রেগে যায় আর ওই লোকটাকে ধরে ইচ্ছা মতো মারে। কেউ তো ওকে থামাতেই পারছিল না। যেটা দেখে ইয়ানোকে থামাই। ও বলছিল প্লিজ আর ওনাকে মেরো না, উনি আর একটু হলেই মারা যাবে আর তুমি ফেঁসে যাবে। দেখো আমি একদমই ঠিক আছি। যেটা শুনে হান তো ওকে ছেড়ে দেয়। তো সিন এখানে কাটায়। এরপর দেখি হান তো খুঁজে বের করে যে কে ওকে কিডন্যাপ করতে পাঠিয়েছিল। আসলে ইয়ানের বাবার অ্যাসিস্ট্যান্টই এই কাজটা করেছিল। উনি তো ওখানে হানের কাছে মাপ চায়, কিন্তু হান তো ওনাকে মাফ করে না। ও বলছিল তুমি ওকে কেন কিডন্যাপ করিয়েছো। অ্যাসিস্ট্যান্ট বলে ইয়ানের বাবা একটা লকার রেখে গেছে, ওটার ভিতর কিছু ডকুমেন্ট আছে যা দিয়ে আমি ওদের সব প্রপার্টি আর কোম্পানি নিজের নামে করে নিতে পারবো। কিন্তু আমি ওই লকারের পাসওয়ার্ড জানি না। কাল দেখি ওই লকারটা খোলা আর সব ডকুমেন্ট কেউ নিয়ে গেছে। আমি ভেবেছি হয়তো ইয়ানি এই কাজটা করেছে। এদিকে ইয়ানকে দেখি ও তো একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে একটা বাড়ি আসে, যেখানে ও তো ওই লোকটাকে ওর প্রজেক্ট দেখায়। লোকটাও তো ওর প্রজেক্ট দেখে ইমপ্রেস হয়ে যায় আর ওর কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এটা শুনে ও তো খুবই খুশি হয়। ও বলছিল খুশির মুহূর্ত ওয়াইন দিয়ে সেলিব্রেট করতে হয়, কিন্তু আমি পারবো না, তাই আমি জুস এনেছি। এরপর ও তো ওই লোকটার সাথে চেয়ার আপ করে আর ওখান থেকে চলে যায়। ও যাওয়ার পরে ওই লোকটা হানকে কল দেয়। আসলে হানি ওকে পাঠিয়েছিল ওর কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। এদিকে ইয়ান যখন বাসায় যাচ্ছিল তখন ওকে কিছু মাতাল লোক ঘিরে ধরে। ও তো বের হতেই পারছিল না। এমন সময় হান এসে ওকে বাঁচিয়ে নেয় আর বাহিরে নিয়ে আসে। ইয়ান তখন ওকে থ্যাঙ্কস বলে ওর হেল্প করার জন্য। যেটা শুনে হান বলে তোমার এসব জায়গায় একা আসা উচিত ছিল না। ও বলছিল হ্যাঁ তাতে তোমার কি, আমার যখন যা মন চায় আমি ওটাই করব। আমার তো মনে হচ্ছে তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করো। ও বলে হ্যাঁ এই জন্যই তো আমি তোমার থেকে ডিভোর্স চাচ্ছি না। যেটা শুনে ও বলে যদি তুমি আমার বাচ্চাদের আমার থেকে দূরে না সরাতে তখন আমি এই ব্যাপারটা ভেবে দেখতাম যে আমি তোমাকে ডিভোর্স দেবো কি দেব না, কিন্তু এখন আমি তোমাকে ডিভোর্স দিব, কারণ তুমি আমার থেকে আমার বাচ্চাদেরকে কেড়ে নিয়েছো। তখনও এটাও জানতে পারি যে ওই লোকটাকে আসলে হানি ওর কোম্পানিতে ইনভেস্ট করাতে পাঠিয়েছে। যেটা শুনে ও তো খুবই আপসেট হয় আর নিজেকে ইউজলেস মনে করে, কারণ ওর মনে হচ্ছিল ও হয়তো নিজের যোগ্যতায় এসব করেছে, কিন্তু না, পিছন থেকে সবসময় হান ওর হেল্প করছে। এরপরও হানকে বলে আমার আর তোমার হেল্পের কোনো দরকার নেই, প্লিজ তুমি আর আমার কাজের মধ্যে ঢুকো না। যেটা শুনে হান বলে তুমি এসব লিনের জন্য বলছো না, দেখো ও তোমাকে ঠকিয়েছে, এটা জানার পরও তুমি ওকে এখনো ভালোবাসো। ইয়ান এটা শুনে বলে হ্যাঁ আমি মানছি,
ও আমাকে ঠকিয়েছে, ধোঁকা দিয়েছে। কিন্তু ওর সাথে যে আমি সময় কাটিয়েছি ওটা আলাদাই ছিল। ওই মোমেন্টগুলো আমি কখনোই ভুলতে পারবো না। আর তুমি কি করেছো, বিয়ের পর থেকে শুধু আমার উপরে অত্যাচার করে এসেছো। আর ওদিকে লিন আমাকে মুভির ডেট নিয়ে যেত, আমার জন্য লাভ লেটার লিখতো, আমার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যেত। হ্যাঁ মানছি ওগুলো হয়তো ওর জন্য ফেক ছিল, কিন্তু আমার জন্য ওগুলো রিয়েল ছিল। হানের তো এসব কথা শুনে খুবই খারাপ লাগে। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর হানকে বলে কার রেডি। জেনে শুনে ও তো ওখান থেকে চলে যায়। ইয়ানের মনে হচ্ছিল হয়তো ওকে নিয়ে যাবে, কিন্তু হান তো ওকে একা রেখে ওখান থেকে চলে যায়। যেটা দেখে ইয়ান তো ওর উপরে খুবই চিল্লায়। তো পরের দিন দেখি ও শ্যান নামের একটা ছেলের সাথে দেখা করতে যায় প্রজেক্ট নিয়ে কথা বলতে। মিস্টার শ্যান বলছিল তোমার প্রজেক্ট আমার খুব পছন্দ হয়েছে, তুমি এটা নিয়ে কাজ করে যাও, আমি ইনভেস্ট করব। যেটা শুনে ও তো খুবই খুশি হয়। কিন্তু উনি বলে দেখো এই ডিলটা আমার আর তোমার মধ্যে, তাই তোমার হাজবেন্ড এর ভিতরে ঢুকতে পারবে না। ও বলে ঠিক আছে। আসলে হান ছিল ওর সব থেকে বড় শত্রু, ও সবসময় ওকে হারাতে চাইতো। এইদিকে হান তো এইসব কিছু জানতে পারে যে ও শ্যানের সাথে কন্ট্যাক্ট করেছে। এটা শুনে ও তো রেগে ওর কোম্পানিতে আসে আর বলে তুমি এখনই ওর সাথে সমস্ত কন্ট্যাক্ট শেষ করো। কিন্তু ইয়ান তো না করে দেয়। তখনই ওখানে হানের মা আসে। সে তো এসে ওকে একটা থাপ্পড় মারে। উনি বলছিল তুমি লিনকে পছন্দ করো, তাহলে আমার ছেলেকে কেন বিয়ে করলে, ওর জীবনটা তুমি কেন নষ্ট করলে। ইয়ান এটা শুনে বলে আপনি শুধু আপনার ছেলেটাই দেখলেন, এইদিকে আমি যে দিনের পর দিন আপনার পাগল ছেলের সাথে থেকেছি তা কিছুই না। আমি তো তারপর সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। আর আপনি আপনি তো শুধুমাত্র একটা বাচ্চা চাইতেন, কারণ আপনি ভেবেছিলেন যে ও হয়তো আর কোনোদিন কোমা থেকে উঠবে না। আপনি তো একটা স্বার্থপর, যদিও সুস্থ না হতো তো আপনি তো আমার জীবনটাকেও নষ্ট করে দিতেন। আর বিয়ের সময় আপনি আমাকে একবারও জিজ্ঞাসা করেছিলেন যে আমি বিয়েতে রাজি ছিলাম কিনা, করেননি। জোর করে আমাকে ওর সাথে বিয়ে দিয়েছেন, আর এখন সবকিছুর দোষ আমার উপরে দিচ্ছেন। যেটা শুনে হানের মম তো খুবই রেগে যায় আর উনি হানকে বলে ওকে ডিভোর্স দিতে। ও বলে ঠিক আছে, আপনি আপনার ছেলেকে দিয়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দিন, আমি সাইন করে দিব। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। যেটা দেখে হানুর মাকে বলে আমি কিছুতেই ওকে ডিভোর্স দিব না। আর ও তো ওর পিছে পিছে যায়। এদিকে ইয়ান তো বাড়িতে আসে। ও তো খুবই চিন্তায় ছিল, কারণ ওর প্রেগনেন্সির সময় বাড়ছে আর ওর পেটও দিন দিন বড় হচ্ছে। এখন তো ও খুব জলদি হানের সামনে ধরা পড়ে যাবে। তখনই ওর কাছে হান আসে, যাকে দেখে ও বলে তুমি এখানে কি করছো। ও বলে তুমি কল কেন ধরছিলে না, তাই দেখতে আসলাম। ও বলে আমি ঠিক আছি, এখন চলে যাও। হান বলে তুমি আমাকে একটা কথা বলো, তুমি ওকে এত ঘৃণা কেন করো। ও বলে আমি তোমাকে কোনো হিট করিনি, তাছাড়া আমি যদি তোমাকে একটা কথা বলি যে ওই বাচ্চা লিনের না বরং তোমার ছিল, তারপরও কি তুমি ওদের মেরে ফেলবে। এইটা শুনে হান একটা ফ্ল্যাশব্যাক মনে করে, যেখানে ছোটবেলায় ওর বাবা তোকে অনেক মারতো, ছোটখাটো একটা ভুল হলেই উনি বলতো যে ওর জন্মটাই নাকি ওনাদের জীবনের সব থেকে বড় ভুল। এই জন্যই হান চায় না ওর কখনো বাচ্চা হোক। যদি ওর বাচ্চাদের সাথে এমন ব্যবহার করে ফেলে, এরপরও ইয়ানকে বলে হ্যাঁ আমার বাচ্চারা হলো ওটাই করব। যেটা শুনে ও তো রেগে ওকে ওখান থেকে বের করে দেয়। কিন্তু ও তো সারা রাত বাইরে দাঁড়িয়েছিল বৃষ্টিতে ভিজে ভিজে, ও তো অসুস্থ হয়ে যায়। তারপরও ইয়ানোর কাছে যায় না। এরপর ওকে আমরা হসপিটাল দেখি। তখন যে ওকে মারতে আসে ও বলছিল তুমি আমার না হলে কারো হতে পারবে না। ও তোকে ইঞ্জেকশন দিতেই যাচ্ছিল, তখনই ওখানে ইয়ান আসে পড়ে। যাকে দেখে ও তো এবার ওকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক সময় অ্যাসিস্ট্যান্ট এসে ওকে বাঁচিয়ে নেয়। জিয়াকে তো পুলিশ অ্যারেস্ট করে নেয়। এরপরও আবারও হানকে ওই সেম কথাটাই বলে যে তুমি যদি জানো যে তোমার বাচ্চারা বেঁচে আসে তখন তুমি কি করবে। ও তো ঠিক একই উত্তর দেয়। এটা শুনে ও তো আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে ডিভোর্স পেপারে সাইন করে যায়। যেটা দেখে হান তো খুবই কান্না করে আর ওকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তো সিন এখানেই কাটায়। আর আমরা 5 বছর পর দেখি, যেখানে আমরা ওর দুটো বাচ্চাকে দেখি। আসলে ওর একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। ও তো আবারও চায়না এসেছে, কারণ ও জানতে পেরেছে যে হান ওকে এখনো ডিভোর্স দেয়নি। এটা শুনে ও তো ওর সাথে দেখা করতে একটা বাড়ি যায়, এটা বলতে যাতে ওকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু ও তো হানকে যখন ওর সামনে দেখে ও তো খুবই রেগে যায় আর অনেক ড্রিঙ্ক করে ফেলে। পরের দিন যখন ওর ঘুম ভাঙে, ও হানকে ওর পাশে দেখতে পায়, যাকে দেখে ও তো একদমই অবাক হয়ে যায়। এরপর রেডি হয়ে ও তো চুপি চুপি ওখান থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই ওর কাছে হান আসে। ও বলছিল
এবার কোথায় পালাচ্ছ? ইয়ান বলে, দেখো কাল রাতে যা হয়েছে ভুলে যাও আর তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সাইন করে দাও। কিন্তু হান বলে, আমি তোমাকে ডিভোর্স পেপারে সাইন দিব না। ইয়ান তো এটা শুনে রেগে যায়, তখন ওকে হসপিটাল থেকে কল দেয়। যেটা শুনে ও তো তাড়াতাড়ি হসপিটালে আসে, আসলে ওর ফ্রেন্ড অসুস্থ হয়ে পড়েছে। হানও তো ওর পিছে পিছে যায়, তখন হানের সাথে ওর ছেলে মেয়ের দেখা হয়। আর ও যখন জানতে পারে যে ওরা ওরই বাচ্চা, ও তো কোনো রিয়াক্টই করে না, উল্টো ওদেরকে জড়িয়ে ধরে। যেটা দেখে ও তো কিছুই বুঝতে পারছিল না যে এখানে হচ্ছেটা কি। তখন হান ওর ভয়ের ব্যাপারে ওকে সবকিছু বলে যে এই কারণে ও বাচ্চা চায় না। ইয়ান তো এটা শুনে ওকে বোঝায় আর বলে, তুমি এখনো ওদের জন্য বেস্ট বাবা হতে পারো, আমি তোমাকে আরেকটা চান্স দিচ্ছি। তো লাস্ট সিনে দেখি ওদের আবারও বিয়ে হয় আর এখানে এই ড্রামাটার এন্ডিং হয়।